বিউটির কোলে মনোময়ের মাথা। মনোময়ের মাথায় সেই বৈষ্ণব সন্ন্যাসিনীরা ব্যান্ডেজ করে দিয়েছে। বিউটির বাম হাতেও তারা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। নূরজাহানপুর নেমে একটা এক্স-রে করিয়ে নিতে হবে। ফোন করে কমলাবাড়িতে বিউটি খবর পাঠিয়েছে নৌকা নিয়ে ঘাটে অপেক্ষা করতে। তার পক্ষে দাঁড় টানা সম্ভব নয়। কড়া ডোজের অ্যান্টিবায়োটিক আর ঘুমের ওষুধ খাইয়ে মনোময়কে ট্রেনে পর্যন্ত তুলে দিয়ে গেছে সেই হরে কৃষ্ণ ডিজের সন্ন্যাসিনীরা। সারা ট্রেনের লোক অফ শোল্ডার পরা বিউটির দিকে তাকিয়ে আছে। চলন্ত ট্রেনের হাওয়ায় ক্লান্ত বিউটির শীত করছে। ভোরের এই হাওয়া ভালো না। ট্রেনের দরজার কাছে বাবু হয়ে বসে আছে বিউটি। তার কোলে মাথা দিয়ে মাটিতেই জড়সড় হয়ে শুয়ে আছে মনোময়। কাল দুপুরবেলা যখন গাড়ি করে শহরে যাচ্ছিল বিউটি, সে জানত না তার সাথে এভাবে এই মানুষটার আজ ভোর রাতে দেখা হয়ে যাবে। ট্রেনে গরম গরম সীতাভোগ বিক্রি হচ্ছে। খুব খিদে পাচ্ছে তার, কিন্তু হাতে একটাও টাকা নেই। গোলমালের সময় ডিস্কে হাত ব্যাগটা ফেলে এসেছে সে। উল্টো দিকের দরজায় বসে কয়েকজন দিনমজুর খুব খুব বাজে বাজে ইশারা করে চলেছে তাকে। অন্য সময় হলে 4টে কাঁচা খিস্তি শুনিয়ে দিত বিউটি, কিন্তু এখন কিছুই ইচ্ছে করছে না। মনে হচ্ছে কতক্ষণে কমলাবাড়িতে ঢুকে নিজের বিছানায় দেহখানা সে ফেলবে। কোলের ওপর মাথা রেখে ঘুমিয়ে থাকা মনোময়ের ব্যান্ডেজ করা মুখটার দিকে বিউটি একবার তাকালো। শ্বেতাঙ্গ বৈষ্ণবীরা কেন এরকম কথা বলল তাকে? যেভাবে ওরা তান্ত্রিককে শুকে শুকে দেখতে লাগলো, তাতে তো মনে হচ্ছে ফালতু কথা বলার মানুষ নন ওরা। ওদের মধ্যে সবচেয়ে যিনি বয়স্ক, তিনি ভাঙা ভাঙা বাংলায় বললেন, শোনো বেটি, এ লোক কোনো যে সে লোক নয়। এ দিব্য আত্মা আছে, এর খেয়াল রাখতে হবে। এর এখনো অনেক কাজ বাকি আছে। একে তুমি বাঁধিয়া রেখো না। বিউটি ভাবল, ঠিক আছে, ভগবানের যদি তেমনই ইচ্ছা হয় তবে সে কখনোই মনোময়কে জানাবে না তার ভালোবাসার কথা। কেন যে কাল সে শহরে আসতে গেল? আসলে এই শেঠরা তার অনেক দিনের কাস্টমার। কোভিডের সময়ও এই একইভাবে গাড়ি পাঠিয়ে শহরে নিয়ে আসতো তারা। তাদের বাগান বাড়িতে দেখে কোভিড টেস্ট করিয়ে তারপর কাছে আসতো। সেই টানাটানির সময়টা এরা না থাকলে কি যে হতো। তাই যখনই শহর থেকে শেঠ গাড়ি পাঠায়, সে আর না বলতে পারে না। খুব মারধর করে ঠিকই, কিন্তু টাকার ব্যাপারে কোনো কিপটিমি নেই। আজকে ভোর রাতের ঘটনার পর থেকে আর মনে হয় না কোনোদিন গাড়ি পাঠাবে। যাক, ভগবান যা করে ভালোর জন্যই করে। এই মুখে চরের দাগ নিয়ে তো প্রতিবার বেশ কিছুদিন আর সে রিল বানাতেই পারে না। সারাদিন চড়া মেকআপ করে থাকতে হয়। মেকআপের কথায় রতন সুন্দরীর কথা মনে পড়ল। আহারে, মরার পরেও মুখখানায় কিরকম মায়াময় একটা হাসি লেগেছিল। ফুলকেতু গ্রামের ছেলেরা তো সব সেদিন রাতে খাটের তলায় চেন বাঁধা অবস্থায় ছিল। তাহলে কে যে খুনটা করল? বিউটিরা জানে ফুলকেতু গ্রামের অভিশাপের কথা, কিন্তু কমলাবাড়িতে সে অভিশাপের ছায়া কোনোদিন পড়েনি। কারণ কমলাবাড়ির সন্তানেরা সব ভাগ্যিস যা রোজ। এরকমই 7-5 ভাবতে ভাবতে হঠাৎ দেখে সেই দিনমজুরদের একজন উঠে এসে তার মুখের সামনে খুব বাজেভাবে দাঁড়িয়ে আছে। সবাই ড্যাব ড্যাব করে চেয়ে দেখছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। বিউটি হঠাৎ দেখল মনোময় ঘুমন্ত অবস্থাতেই শুয়ে শুয়ে তার কোলে মাথা রেখে একটানে মজুরটার লুঙ্গিখানা সবার সামনে খুলে দিল। অমনি সারা ট্রেন জুড়ে হাসির রোল উঠল। যারা প্রতিবাদ করতে কেউ এগিয়ে এলো না, তারাই মজার অংশটা চেটে পুটে দেখতে লাগলো আর বলতে লাগলো, ঠিক করেছে, ঠিক করেছে, ঠিক করেছে। যখন থেকে মনোময়কে বিউটি পৌঁছে দিয়ে গেছে, তখন থেকে সারা ফুলকেতু গ্রাম একেবারে তার বাড়িতে যেন ভেঙে পড়ছে। কমলাবাড়ির মেয়ে মানুষ কাঁধ খোলা পোশাক পরে ব্যান্ডেজ জড়ানো সাধু বাবার সাথে সকালবেলা কি এমন করছিল, তা ভেবে কুল কিনারা পাচ্ছে না কেউ। অন্যদিন কুন্তিবুড়ির যা দেমাক থাকে, আজ তার নেই। বুড়ি চুপচাপ তার মনার মাথায় জলপট্টি দিচ্ছে, আর স্বপ্নে তার মনা তখন অবশ্য বাল্যবন্ধু লালু মালের ভূতের সাথে লুডো খেলতে ব্যস্ত। তবে তারানা যত লুডো খেলছে, তার থেকে খুনিকে নিয়ে ঝগড়া করছে বেশি।
মনা বলছে, কি রে লালু, চুপ করে আছিস যে বড়? বল, রতন সুন্দরীকে কে খুন করলো? হ্যাঁ, ওই দিন তার পূর্ণিমা ছিল না যে তোরা ভয়ে যে যার কোটার থেকে আর বেরোসনি? লালু দুছক্কা পুটের দান দিতে দিতে বলল, ও সব কথা এখন বাদ দে দেখি। আমার লাল গুটি তোর হলুদ গুটির পোঙায় লেগেস, ওটারে আগে বাঁচাবো না। বাদ দেব মানে? যে জন্যে আমি আমার সব সাধনা, শান্তির জীবন, ভক্তকুল সবাইকে ছেড়ে এই সমতলে নেমে এলাম, সবাইকে বড় মুখ করে বলে বেড়ালাম যে আমি আর শুধু তান্ত্রিক নই, এখন থেকে আমি ডিটেকটিভ মনোময় তান্ত্রিক, সেই কাজটাই বাদ দেব? হ্যাঁ, লোকে তো মুখে থুতু দেবে এবার। হ্যাঁ, না রে মনা, না, লোকে তো আর খেয়ে দে বসে কাজ নেই। দুদিন একটু গুসগুস ফুসফুস করবে ক্ষণে, তারপর পেছনে ফিস চুলা নিয়ে বাজারে পাকা পেঁপে কিনতে যাবে। মনা রেগে মেগে স্বপ্নের মধ্যে লুডোর বোর্ড উল্টে দিল। তুই আবার শুরু করেছিস শয়তানি? বল, বল, কে মেরেছে রতন সুন্দরী রে? নইলে এমন বান মারবো না তোমার ভূতেরও পেছন থেকে পাতলা পায়খানা বেরিয়ে যাবে বলে রাখলাম। ওরে বাবা রে, একটু শান্ত হ দেখি। দেখ, যে খুন করেছে সে বেজায় ভালো মানুষ। চাঁদের আলোয় যেমন বুলার নদীতে জোয়ার ভাটা হয়, এও অনেকটা তেমনি। বেচারার রক্তের ভিতর চাঁদ যদি ঘাই মেরে ওঠে, সে কি আর খুনির হাতে আছে রে? আর যারা যারা এখনো পর্যন্ত মরেছে, আমি বাদে কারোরই তেমন কোনো অভাব অভিযোগ নেই। রায়দের বাচ্চাটা ওই তো কি সুন্দর খেলে বেড়ায়, জঙ্গলে শ্রমিকদের কি সুন্দর ভালো ভয় দেখায়। যমজ ওই বন্ধুজন, ওরা তো এখন আমেরিকায়। বেঁচে থাকতে তো খুব শখ ছিল, তা মরে গিয়ে এখন পূরণ করছে। আর ওই রতন সুন্দরী, ও বেটা বড্ড ধরিবাস, মরে গিয়ে ঠিক একটা গলা কাটাকে ফাঁসিয়ে নিয়েছে। তা আমারও রাগ এতদিনে পড়ে গেছে, তোকে ফিরে পেয়েছি, ওসব এখন বাদ দে। চল, তোকে একটু মানস সরোবর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মনোময়ের আগে স্বপ্নের মধ্যে একটা কান ফাটানো দাবড়া দিল লালুমালের ভূতের গালে, কিন্তু বাস্তবে সেই দাবড়া এসে লাগলো কুন্তি বুড়ির গালে। সঙ্গে সঙ্গে জলপট্টির বাটি সমেত সে ছিটকে পড়ল ঘরের বাইরে। তখনও স্বপ্নের মধ্যে ডিটেকটিভ মনোময়তান্ত্রিক তার বাল্যবন্ধু লালুমালের ভূতকে বলে যাচ্ছে যে সে খুনিকে ছাড়বে না। একের পর এক অসহায় মানুষকে সে এইভাবে মরে যেতে দেবে না আর। যাত্রা দলের লোকেরা সব বিষণ্ণ মনে শহরে ফিরে যাচ্ছে, তাদের আবার নতুন নায়িকার খোঁজ করতে হবে। দলের পরিচালক কাম ম্যানেজার হাই তুলতে তুলতে ট্রেনের জানালার সিটটা দখল করল। মনে মনে সে এখন বেশ নিশ্চিন্ত। রতন সুন্দরীকে মেরে খুনি তাকে এক ভীষণ চিন্তা থেকে মুক্তি দিয়ে গেছে। কারণ রতন সুন্দরী প্রতি মাসে তাদের দুজনের সম্পর্কের কথা পরিচালকের বউকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আর তার থেকে টাকা আদায় করতে পারবে না।